ক্লাস 11 তোমাদের আমি পড়াচ্ছিলাম অর্থনীতি ও তার বিষয়বস্তু প্রথম চ্যাপ্টারটা। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে অর্থনীতিকে পরিভাষিত করার চেষ্টা করেছে, কিন্তু কোনো অর্থনীতিরই পরিভাষা আমরা স্বয়ংসম্পূর্ণ দেখছি না, কারণ সেখানে কোনো না কোনো ত্রুটি থেকে গেছে। তার কারণ হচ্ছে যে অর্থনীতিটা কিন্তু স্থির বিষয় নয়, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন অর্থনীতির বিষয়বস্তুগুলো পরিবর্তন হচ্ছে। কিন্তু যারা পরিভাষা দিয়ে গেছে, তার মানে তাদের পরিভাষা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কি মিথ্যে হয়ে যায়? না, মিথ্যে হয়ে যায় না, কারণ তাদের পরিভাষা থেকে কিন্তু অর্থনীতির ওই কী আলোচনা করে সেই বিষয়বস্তুর ওপর আলোকপাত করে, অর্থাৎ সেই বিষয়বস্তুগুলো আমরা ধীরে ধীরে জানতে পারছি। তো আজকে সেই আমি গত ভিডিওতে তোমাদের অর্থনীতির বিষয়বস্তু পড়াতে এসেছিলাম স্যামুয়েলসনের পরিভাষা থেকে। আরেকবার দেখে নিই যে অধ্যাপক স্যামুয়েলসন আমাদের অর্থনীতির বিষয়বস্তু নিয়ে কী বলেছে। আমাদের অর্থনীতির বিষয়বস্তু নিয়ে অধ্যাপক স্যামুয়েলসন বলেছেন, সমাজ কীভাবে দুষ্প্রাপ্য উপকরণ মূল্যবান দ্রব্য সামগ্রী তৈরি করতে ব্যবহার করে। অর্থাৎ সমাজ, একটা কথা দেখো এখানে কি বলছে, সমাজ বলছে কিভাবে দুষ্প্রাপ্য উপকরণ, তার মানে উপকরণ কোন উপকরণগুলোকে বলছে? যেগুলো সহজে পাওয়া যায় না, যেটাকে দুষ্প্রাপ্য বলছে। তাহলে দুষ্প্রাপ্য উপকরণ মূল্যবান দ্রব্য সামগ্রী তৈরি করতে ব্যবহার করে। মূল্যবান বলতে এক্ষেত্রে মূল্যবান বলতে সবসময় ভাববে না যে হিরে সোনা, মানে মূল্যবান ধাতব, মূল্যবান বস্ত্র, তা কিন্তু বলতে চাইছে না। মূল্যবান মানে মানবীয় অভাব পূরণ করে এমন সমস্ত দ্রব্য সামগ্রী কিন্তু মানুষের জন্য মূল্যবান। তাহলে মূল্যবান দ্রব্য সামগ্রী তৈরি করতে ব্যবহার করে এবং ওই দ্রব্য সামগ্রী জনসাধারণের মধ্যে বন্টন করে। কিভাবে তা বণ্টিত হবে জনসাধারণের মধ্যে, সে এই নিয়ে যে আলোচনা করে যে শাস্ত্র, তাকেই বলে অর্থনীতি। আবার বলছি, অধ্যাপক স্যামুয়েলসন কি বলছেন যে সমাজ কিভাবে দুষ্প্রাপ্য উপকরণকে নিয়ে উৎপাদন করে এবং সেই উৎপাদিত দ্রব্য সামগ্রী আবার কিভাবে জনসাধারণের মধ্যে বণ্টিত হয়, কিভাবে আমরা পাই। আমরা এই যে আমরা যা পড়ে আছি, যা খাচ্ছি, যা ব্যবহার করছি, সেইগুলো আমরা কিভাবে পাই, আমাদের হাতে কিভাবে আসে। তো কোথা থেকে আমরা কিনি? বাজার থেকে কিনি। সেইখানে বাজারে কোথা থেকে আসে সেই যাই হোক, এই যে প্রত্যেকের মধ্যে আমরা যা খাচ্ছি, যা আমাদের যে কোনো অভাব, যা যেসব জিনিসগুলো দিয়ে মেটাচ্ছি, সেই কী করে আমাদের হাত অবধি পৌঁছাচ্ছে, এইগুলো যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে অর্থনীতি। তাহলে এই যে এখান থেকে আমাদের দুষ্প্রাপ্য, আর আরেকটা জিনিস আমাদের আলোচনা করার ব্যাপার হচ্ছে যে তাহলে দুষ্প্রাপ্য জিনিসকে আমি গত ভিডিওতে বারবার বলেছি দক্ষতার সঙ্গে ব্যবহার করা। তাহলে আমরা আরেকবার দেখে নিই যে দুষ্প্রাপ্য এবং দক্ষতা এই কনসেপ্ট দুটো কী বলতে চাইছে আমাদের। তাহলে এক হচ্ছে দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্যটা কি না, এমন উপকরণ যে উপকরণগুলো আমরা তোমাদের যখন আমি দ্রব্য পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে যে দ্রব্য সামগ্রী দু ধরনের পড়িয়েছিলাম। একটা হচ্ছে অবাধ্যব্য দ্রব্য সামগ্রী, আরেকটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য সামগ্রী, তাই তো? তাহলে অবাধ্যব্যটা কি? যেমন সূর্যের আলো, বাতাস, মরুভূমির বালি, নদীর জল, এগুলো পেতে আমাদের কোনো রকম দাম দিতে হচ্ছে না, প্রকৃতির বুকে আমরা এমনি এমনি পাচ্ছি, যেগুলোকে অবাধ্যব্য বলা হচ্ছে। কিন্তু অর্থনৈতিক দ্রব্য কোন দ্রব্যগুলো? যেই দ্রব্যের জন্য আমাদের টাকা পয়সা খরচ করতে হচ্ছে, যেমন খনিজ দ্রব্য,
খনিজ দ্রব্য আমাদের পেতে গেলে সেখানে মানুষ নিজের শ্রম দিয়ে খনি থেকে উত্তোলন করতে হচ্ছে, তাকে পরিশোধন করতে হচ্ছে, পরিশোধনের পরে সে কলকারখানায় নিয়ে আসতে হচ্ছে। তাহলে সব ব্যাপারে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে, যেটাকে আমরা অর্থ দিয়ে কিনতে হচ্ছে। সেই দ্রব্যগুলোকে আমরা বলছি অর্থনৈতিক দ্রব্য। আসলে এই অর্থনৈতিক দ্রব্য কেন দাম দিতে হচ্ছে, কেন টাকা পয়সা খরচা করতে হচ্ছে এই দ্রব্যগুলো নিতে হবে? কারণ এই দ্রব্যগুলো দুষ্প্রাপ্য, মানে প্রকৃতির বুকে ফিরে আসতে এগুলো কোটি কোটি সময় লাগে এবং এইগুলো সহজে পাওয়া যায় না, তাই এগুলোকে দুষ্প্রাপ্য বলা হচ্ছে। তার মানে এই উপকরণগুলো সীমিত। এবার ধারণা আসতে হবে দক্ষতা কী জিনিস, তোমরা বুঝে রাখো, কারণ 12-এ এটা সুবিধা হবে। তাহলে 12-এ নতুন করে দক্ষতা কী জিনিস সেটা বোঝাতে হবে না। দক্ষতা আমরা এমনিতে কী বুঝি, যে আমি সাইক্লিংয়ে দক্ষ, আমি সাঁতার কাটতে দক্ষ, সেইটা কিন্তু এখানে অর্থনীতিতে আসছে না। অর্থনীতিতে দক্ষতার সঙ্গে উৎপাদন কাজ করতে হয়। তার মানে উপকরণ কিরকম, আমাদের উপকরণ হচ্ছে সীমিত, আমাদের উপকরণ সীমিত। যেহেতু এই উপকরণ সীমিত এবং কিছু উপকরণ সীমিত বলে তা দুষ্প্রাপ্যও বটে, সেইগুলোকে কাজে লাগাতে হবে। কত ভালো করে কাজে লাগিয়ে মানুষের কত বেশি আমরা অভাব পূরণ করতে পারবো, সেটাই হচ্ছে দক্ষতা। তাহলে দক্ষতা যদি আমি তোমাদের যদি কাকে বলে বলি, তাহলে তোমাদেরকে লিখতে হবে যে এইভাবে, যে সীমিত উপকরণকে এমনভাবে ব্যবহার করে, দ্রব্য সামগ্রী সর্বাধিক পরিমাণে উৎপাদন করা যাতে জনসাধারণের সর্বাধিক অভাব পূরণ করা যায়। এটা কিন্তু এগুলো কিন্তু মুখস্থের ব্যাপার না, এগুলো বোঝার ব্যাপার। তাহলে দক্ষতা বলতে আমরা কি বোঝাচ্ছি? দক্ষতা বলতে বোঝাচ্ছি যখন উপকরণ আমাদের কাছে সীমিত বা দুষ্প্রাপ্যও বলতে পারি, তাহলে সীমিত উপকরণকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, মানে দ্রব্য সামগ্রী সর্বাধিক পরিমাণে উৎপাদন করা এবং করে যাতে জনসাধারণের সর্বাধিক অভাব পূরণ করা যায়, বেশি থেকে বেশি অভাব যাতে পূরিত হয়, এইভাবে কাজে লাগাতে হবে। যদি সেটা আমরা বলতে পারি, সেটাকে বলে দক্ষতা। তাহলে দুষ্প্রাপ্যতা কাকে বলে, দক্ষতা কাকে বলে, আমরা ধারণা আমাদের পরিষ্কার হলো। এবার তোমাদের হয়তো মনে আছে যে রবিনস আমাদের কি বলেছিলেন। রবিনস অর্থনীতিকে, অধ্যাপক রবিনসের মতে কি ছিল, যে অর্থনীতি আসলে একটা মানবিক বিজ্ঞান, এটা কোনো সমাজ বিজ্ঞান নয় বলেছিলেন। এবং মানবিক বিজ্ঞান বলাতে তাতে মনে হয়েছিল গুহাবাসী সন্ন্যাসী, মানে বলেছিলাম উদাহরণে যে একজন গুহাবাসী সন্ন্যাসী কতক্ষণ তিনি ধ্যান করবেন আর কতক্ষণ ফলমূল সংগ্রহ করবে, তাও কি অর্থনীতি পড়বে না? সেটা অর্থনীতির বিষয়বস্তু নয়। কারণ কি, উনি কোনো বস্তু উৎপাদন করছেন না, কোনো সেবা উৎপাদন করছেন না, উনি একাকী একক মানুষ, যিনি অরণ্যে একা থাকে এবং
নিজের জন্য গাছ অরণ্য থেকে ফলমূল সংগ্রহ করে খান, তাহলে যদি তাই হয় তাকে কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। হ্যাঁ, তিনি যদি বাজারে এসে ফলমূল কিনতেন, তখন সেইটুকু অংশ আর্থিক ক্রিয়াটা যখন হচ্ছে, আর্থিক ক্রিয়াটা কি হচ্ছে, অর্থনীতির বিষয়বস্তু হয়ে উঠছে, বাকিটা নয়। কিন্তু তার মানে আরেকটা কথা আমরা এর উল্টো দিকটা বলতে চাইছি, তার মানে অর্থনীতি একটা সমাজ বিজ্ঞান। এবার অর্থনীতির বিষয়বস্তু পড়তে পড়তে আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞায় যেমন পড়লাম, আরেকটা দেখলাম তাহলে অর্থনীতি শাস্ত্রটা বিজ্ঞান বলছি কিরকম বিজ্ঞান? ধনের বিজ্ঞান, যেটা অ্যাডাম স্মিথ বলেছিলেন সেটা কি, সেটাও বটে। আবার অর্থনীতিটা হচ্ছে সমাজ বিজ্ঞানও, অবশ্যই সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান মানে কি? সোশ্যাল সায়েন্স, মানে বলছি ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স। তাহলে সোশ্যাল সায়েন্স হলে আমরা আগে বুঝবো তার মানে সমাজ বিজ্ঞান কাকে বলে বা সামাজিক কাজ কাকে বলে, এইগুলো স্বভাবতই প্রশ্নগুলো চলে আসছে। তো আমরা দেখেছি যে উৎপাদন যখন বস্তুগত উৎপাদন হচ্ছে, যখন বস্তুগত উৎপাদন হচ্ছে, বস্তুগত এবং অবস্তুগত বা যেটাকে সেবা বলছি, উৎপাদন তো দু ধরনের হয়। বস্তুগত উৎপাদনের বেলায় আমরা দেখছি কি হচ্ছে না, প্রকৃতি এবং মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফল ফলশ্রুতি কি হচ্ছে? উৎপাদন হচ্ছে। কি হচ্ছে? প্রকৃতি এবং মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া ফলশ্রুতি। তোমরা বলবে এটা কি? প্রকৃতির বুকে আমরা মাটি পাচ্ছি, আমরা বর্ষা পাচ্ছি, আমরা আবহাওয়া পাচ্ছি, জলবায়ু পাচ্ছি। যেখানে জলবায়ু, সেই জলবায়ুতে কি উৎপাদন হয় সেইটা আমরা উৎপাদন করছি। আজকাল প্রতিটি দেশ নিজের জলবায়ু, নিজের মাটি কিরকম, জলবায়ু কিরকম, বৃষ্টিপাত কিরকম, উষ্ণতা কিরকম, তার উপর নির্ভর করে সে ফসল ফলানোর চেষ্টা করছে, যাতে সীমিত উপকরণ দিয়ে সেই ফসল নিজের দেশের জনসাধারণের চাহিদা মিটিয়েও রপ্তানি করা যায়। যারা জিওগ্রাফি পড়েছো তারা তো ছোটবেলা থেকে এটা দেখেছো যে সব দেশে সব ফসল উৎপাদন হয় না। তো কি কি উৎপাদন হয় না, যেটা আমাদের প্রকৃতি, জলবায়ু যেটাকে আমাদের সাপোর্ট করছে, জলবায়ু অনুকূল থাকছে। প্রতিকূল জলবায়ুতে আমরা আজকাল ফলাচ্ছি, কিন্তু সেটাতে আরও শ্রম, আরও খরচ, ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে, সেটা অন্য জিনিস। কিন্তু কি হচ্ছে, প্রকৃতিতে যা যা উপকরণ পাচ্ছি, সে সীমিত হোক বা অবাধলভ্য হোক, সেই জিনিসগুলোকে নিয়ে মানুষ শ্রম দ্বারা কি করছে, উৎপাদন কাজটা করতে পারছে, বস্তুগত উৎপাদন হতে পারছে। তার মানে আমরা অবাধলভ্য দ্রব্যই বলো, সীমিত উপকরণ দ্রব্যই বলো, যেগুলো প্রকৃতির বুকে আমরা পাচ্ছি, সেই উপকরণগুলোর সঙ্গে মানুষ শ্রম করছে। তার মানে প্রকৃতি এবং মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলশ্রুতি হচ্ছে উৎপাদন। সে কৃষিক্ষেত্রে উৎপাদন বলো বা কলকারখানায় উৎপাদন বলবে। তোমরা বলবে দিদি কলকারখানায় তাহলে প্রকৃতি কোথা থেকে আসলো? এগুলো তো সবই যান্ত্রিক, সবই টেকনোলজি। সবটা টেকনোলজি হলেও আমাদের র মেটেরিয়ালস পেতে হবে, খনিজ পদার্থ, জল, কি এই যে বিদ্যুৎটাও চলছে মনে করো, সেইগুলো তো জলের সাহায্যে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তো এইভাবে প্রকৃতির প্রতি নির্ভরশীল আমাদের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যাই থাকুক না কেন, প্রকৃতির সঙ্গে মানুষের একটা ক্রিয়া প্রতিক্রিয়ার ফলস্বরূপ হচ্ছে বস্তুগত উৎপাদনে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা দ্বিতীয় আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ঐতিহাসিক বিবর্তনের সাথে সাথে
নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। কি বলছি, যে ঐতিহাসিক বিবর্তনের পথে, মানে পথে লব্ধ নির্দিষ্ট নিয়ম, লব্ধটা কথাটা বলে দিই, লব্ধ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। নিয়ম অনুসরণ করে। তাহলে এই যে দ্বিতীয় পয়েন্টটা, প্রথম পয়েন্টটা আমরা বুঝলাম যে প্রকৃতির সঙ্গে মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া করে উৎপাদন করছে। তাহলে ঐতিহাসিক বিবর্তনের পথে লব্ধ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করার অর্থটা কি হলো তোমরা বোঝো। আমি বারবার বলেছি যে আমরা জানি বা না জানি, যেমন যেমন সভ্যতার আদিম যুগ থেকে কিন্তু একটু একটু করে মানুষও সভ্য হয়েছে এবং অর্থনীতিও আস্তে 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 ডেভেলপ করেছে, এবং তখনও যে ছিল না সেটা আমরা বলতে পারছি না। অর্থনীতিটা তখন থেকেও চলছে, কিন্তু অর্থনীতি বলে একটা শাস্ত্র বলে আলাদা শাস্ত্র রয়েছে, সেই ধারণাটা এসছে অনেক পরে। তো যাই হোক, এই ঐতিহাসিক বিবর্তন তোমরা ভাবো যে কৃষিকাজ মানুষ কী করে আবিষ্কার করে। তো ধারণা করা হয় যে এটা কোনো মানে সত্য কোনো ইয়ে নেই, কিন্তু ধারণা করা হচ্ছে যে যেহেতু পুরুষরা বেরিয়ে যেত শিকারে বা ফলমূল আহরণের জন্য, আর মহিলারা বাড়িতে থাকতেন, বাড়িতে থাকতে কোনো মহিলা কিছু ফল টল খেতে গিয়ে বীজ পড়েছে এবং কিছুদিন পরে সে দেখতে পেয়েছে সেই বীজ থেকে চারা উৎপাদন হচ্ছে। তাই এইভাবে মানুষ বুঝতে পেরেছে কি করে কৃষিকাজ হচ্ছে। তার মানে কৃষিকাজটা কি ঐতিহাসিক বিবর্তনের সঙ্গে সঙ্গে শুধু মানে সব জিনিসই একটা নিয়ম অনুসরণ করেছে, মানুষ নিজে নিজে শিখে গেছে। আচ্ছা, যারা পশুপালন করছে তারা জানছে যে আমরা যদি অস্ত্রটা কোনো অস্ত্র দিয়ে আঘাত করি তবে সেই পশুটা মারা যাবে। সেই অস্ত্র বানাতে গিয়ে তারা কী করলো, পাথর দিয়ে বানালো। প্রথম দিকে পাথর দিয়ে বানালো, তারপরে ধীরে ধীরে ধাতুর আবিষ্কার হলো, ধাতুগুলোকে শার্পেন করার চেষ্টা করলো। এইভাবে তারা অস্ত্রশস্ত্র বানানো শুরু করলো। আগুন আবিষ্কার, যেটা কাঁচা খেতে হয়তো স্বাদ লাগছে না, রান্না করা শিখলো, আগুনের আবিষ্কার হয়ে গেছিলো। তো এইভাবে ঐতিহাসিক বিবর্তনের সাথে সাথে যেমন যেমন মানুষ সভ্য হচ্ছে, তেমন তেমন মানুষ কিন্তু কোথাও পড়ে, কোথাও দেখে শেখে না, নিজের অভিজ্ঞতার থেকে শিখতে শিখতে আজকে আকাশের বিদ্যুৎকে হাতের মুঠোয় আনতে পেরেছে টেকনোলজির সাহায্যে। শুধু তাই না, আমরা তো মানে ছোটোবেলায় তোমাদের মতন এত মোবাইল বা মুঠোফোন দেখিনি। তখন আমরা কি ভাবতাম, আচ্ছা এক জায়গাকার লোক অন্য জায়গায় কি করে দেখতে পাচ্ছে। আজকাল তো প্রতি মুহূর্তে তুমি বিশ্বের যে কোনো জায়গায় থাকো, সেখানে বসে তুমি আত্মীয় পরিজনের খবরাখবর নিতে পারছো, দেখতে পাচ্ছো, তাকে সরাসরি কথা বলার মতন বলতে পারছো। তো এই যে এত উন্নত পথে আজকে চাঁদকে আমরা মামা বলে মাসিরা গান গায়, চাঁদ মামা টিপ দিয়ে যায়, কিন্তু এখন তো বুঝতে পেরেছি চাঁদটা মামা নয়, চাঁদটা একটা উপগ্রহ, এবং সেই উপগ্রহে মানুষ তার মাটিতেও পা রেখে ফেলেছে। তো কোথা থেকে কোথায় মানুষ চলে যাচ্ছে। তো এইগুলো শিখেছি একটু একটু করে অভিজ্ঞতার দ্বারা, ঐতিহাসিক বিবর্তনের পথে হেঁটে সে কিছু নিয়ম জানতে পেরে গেছে। ও আচ্ছা, ভারতে এই সময় মৌসুমি বায়ু আসে, মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত হচ্ছে, আর বৃষ্টিপাত না হলে, জল না পেলে ফসল হবে না। এগুলো তো একটা নিয়ম। এই নিয়ম কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে নিয়ম অনুসরণ করছে সেই নিয়মগুলোর ওপর কিন্তু মানুষের কোনো ব্যক্তি বিশেষের কোনো ইচ্ছা অনিচ্ছা নির্ভরশীল নয়। তাহলে আরেকটা জিনিস আমি এখানে তোমাদের অ্যাড করে দিতে পারি, যে 3 নম্বর, আমি ওপরটা মুছছি। 3 নম্বর পয়েন্টটা কি হচ্ছে, যে এই যে নিয়মগুলি,
নিয়ম বা প্রথা নৈর্বর্তিক, এই কথাটার কি নৈর্বর্তিক, তোমাদের জন্য একটু কঠিন ভাষা হয়ে গেছে। নৈর্বর্তিক, নৈর্বর্তিক মানে কি কোনো ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল নয়। মানে আমার ইচ্ছা হলো আজকে বৃষ্টি নামবে বা তোমার ইচ্ছা হলো আজকে বৃষ্টি রোদ উঠবে, সেটা হবার নয়। সেটা প্রকৃতি নিজের নিয়ম অনুসারে হয়, সেটা কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা অনিচ্ছার উপরে হবে না। তবে এই যে জিনিসগুলো আমি পয়েন্ট করে দিলাম, এইগুলো যেখানে সংগঠিত হচ্ছে সেটাকেই হচ্ছে সামাজিক কাজ। তার মানে উৎপাদন হলো একটা সামাজিক কাজ। তো যেখানে উৎপাদন হচ্ছে হয়ে বাজার, বা তার মানে বাজারটা একটা কি, একটা সামাজিক সংস্থা। আরেকটা জিনিস তোমাদের প্রশ্ন আসে, তার মানে সামাজিক কাজ কি যদি বলে, তার মানে সামাজিক কাজ হলো সেই সমস্ত কাজ যেখানে প্রকৃতি এবং মানুষের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সেই কাজগুলো সংগঠিত হচ্ছে। সেই কাজগুলো করার জন্য ঐতিহাসিক বিবর্তনের পথে একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সেই কাজগুলো করতে গেলে ব্যক্তি বিশেষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, সেই নিয়মগুলি হয় নৈর্বর্তিক। তো এই কটা পয়েন্ট আমরা জানতে পারলাম। এই পয়েন্টগুলো জেনে কি হলো না, আমরা জানলাম সামাজিক কাজ। তার মানে প্রশ্ন তোমাদের আসে, এই যে সামাজিক কাজ বললাম, যেখানে সামাজিক কাজ এই নিয়মগুলো হচ্ছে সেইগুলো সামাজিক কাজ, বা এইগুলো হচ্ছে সামাজিক কাজ। এটা তোমাদের প্রশ্ন আসে। সামাজিক কাজগুলো বললাম ওই তিনটে পয়েন্ট থাকবে, যে কোনো কাজ যখন কি হচ্ছে প্রকৃতি ও মানুষের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া ফলশ্রুতি হচ্ছে, কোনো কাজ যখন ঐতিহাসিক বিবর্তন নের পথে হেঁটে কোনো নিয়ম অনুসরণ করে হচ্ছে এবং সেই নিয়মগুলো কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল নয়, সেটা নৈর্বর্তিক। তখন ওই কাজগুলোকে আমরা বলছি সামাজিক কাজ। তার মানে এই কাজগুলো করতে গেলে আমাদের কি রাখতে হবে, সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক, এবার একটা উদাহরণ দিই। সামাজিক সম্পর্ক মানে কাজগুলো, তার মানে ওই গুহাবাসী অরণ্যবাসী সন্ন্যাসী একা যা করছে সেটা অর্থনীতির বিষয়বস্তু একদমই না। সামাজিক কাজ বলতে যখনই কোনো কাজ হচ্ছে তোমাকে কারোর না কারোর সাহায্যে করতে হচ্ছে। এই যে বললাম খনিজ থেকে দ্রব্য উত্তোলন করা, তার মানে তোমাকে শ্রম নিয়োগ করতে হচ্ছে, আরও শ্রমিক আনতে হচ্ছে। ইঞ্জিনিয়াররা বলে দিচ্ছেন এখানে তুমি পেট্রোলিয়াম পাবে কি পাবে না, কি অমুক জায়গায় কয়লার খনি আছে কি আছে না। তো সেইগুলো নিয়ে কাজ করতে গেলে আমার একার হবে না, একার দ্বারা হবে না, আমি কোনো না কোনো ব্যক্তির সাহায্য নিতে হবে। তাহলে সেইগুলো যখন নিতে হচ্ছে সেটা সামাজিক প্রতিষ্ঠান। তাহলে সামাজিক সম্পর্ক চলে আসতে হচ্ছে। সামাজিক সম্পর্ক মানে মানুষের মানুষের সম্পর্ক। সামাজিক সম্পর্ক মানে একটা মানুষ যখন অন্য মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এবং শুধু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কি সামাজিক সম্পর্ক বলছে না, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে আসতে হবে এবং কোনো কাজ করতে হবে যে কাজগুলো সামাজিক কাজ বলা হচ্ছে। সেটা হতে পারে উৎপাদন। তার মানে উৎপাদন হলে আমরা কল কারখানা কৃষিকাজ যেখানে যা উৎপাদন হচ্ছে সবই সামাজিক কাজ। সেখান থেকে আবার বাজার অবধি যারা পৌঁছে দিচ্ছে যাদের সাহায্যে পরিবহন, সবই সামাজিক কাজ, কিন্তু মনে করে রাখো। তার মানে আমরা যখন বাজারে যাচ্ছি, যখন ক্রেতা এবং বিক্রেতা দুটো মানুষ কাছাকাছি এলো, সেটাও সামাজিক কাজ। এবার ধরো কি করে, বিক্রেতা একটা দাম দিয়ে দ্রব্য বিক্রি করে এবং ক্রেতা সেই দামটা দিতে রাজি হয় এবং দ্রব্যগুলো নেয়। এটা তো একরকম। কিন্তু ধরো এরকম তো হতে পারে যে ক্রেতা বলল আমি ধরো
মাছের দোকানে গেল, কোনো বিক্রেতাকে দেখে খুব ডাকাডাকি করে মাছ দিল, মাছ দিয়ে টাকা নিল। মাছ দিয়ে যদি টাকা না দেয় সেটা হবে ব্যক্তিগত সম্পর্ক, সেটা কিন্তু সামাজিক সম্পর্ক না। মানে কোনো বিক্রেতা যদি ক্রেতাকে নিজের ইচ্ছে মতন ভালোবেসে যদি কোনো কিছু উপহার দিল, সেটা উপহার হলো, লক্ষ্য করো, সেখানে অর্থনৈতিক কোনো সম্পর্ক দাঁড়াচ্ছে না, তাহলে সেই কাজটা কিন্তু সামাজিক কাজও হবে। সেটা ব্যক্তিগত সম্পর্ক হলো, সামাজিক সম্পর্ক হলো না। তাহলে সামাজিক সম্পর্কের কি নিয়মটা হচ্ছে, তুমি একটা জিনিস দিচ্ছ, আমি তার বদলে একটা কি দিচ্ছি, অর্থ দিচ্ছি। ঠিক যেমনি করে আমি যদি একটা জমি ভাড়া নিই, আমি জানি আমি ওই জমিটা কতদিনের জন্য ভাড়া পাবো, এবং এটাও জানি আমাকে অত দিনের জন্য ভাড়া নিতে গিয়ে কত টাকা দিতে হবে। বা আমরা যখন ফসল কিনি, তাহলে ফসল কত টাকা বীজ কিনছি, কত টাকা সার কিনছি, কেউ তো আমাকে এমনি ফ্রিতে দেবে না। তাহলে যেটা আমরা ফ্রিতে পাচ্ছি না, যেটার জন্য আমাদের অর্থ দিতে হচ্ছে, তার জন্য আমাদের কি করতে হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে আসতে হচ্ছে, এবং অর্থনৈতিক কাজগুলো অর্থের বিনিময়ে দ্রব্য আমরা পাচ্ছি বা নিচ্ছি, সেই কাজগুলো হচ্ছে সামাজিক কাজ। এবং এই সামাজিক কাজ যেখানে সংগঠিত হয় সেটাকে বলা হয় সামাজিক সংস্থা বা সামাজিক প্রতিষ্ঠান, সেটাকে বলা হয় সামাজিক প্রতিষ্ঠান। তাহলে তোমাদের প্রশ্ন আসে সামাজিক প্রতিষ্ঠান, প্রশ্ন আসে সামাজিক প্রতিষ্ঠান। তাহলে সামাজিক প্রতিষ্ঠান কি? এটা মানে যেখানে সমাজের সামাজিক ক্রিয়া চলছে। এবার সামাজিক ক্রিয়া কি না, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকতে হচ্ছে, তা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক থাকতে হচ্ছে, তারপরে ঐতিহাসিক বিবর্তনের পথে হেঁটে একটা নিয়ম অনুসরণ, প্রথা বিরুদ্ধ কাজ। তুমি বাজারে গেলে একটা জিনিস দোকান থেকে দূর করে তুলে নিয়ে চলে আসলে, এটা তো হয় না, তোমার থেকে টাকা নেবে। আর যদি সেটা হয় তাহলে তোমার ব্যক্তিগত সম্পর্ক হলো, সামাজিক সম্পর্ক হলো না, তাহলে সেটা অর্থনীতির বিষয়বস্তু হলো না, কিন্তু অর্থনীতির বিষয়বস্তু হবে। তার মানে সামাজিক কাজকে সংগঠন করতে হবে। তার মানে সামাজিক প্রতিষ্ঠান কি, যেখানে সামাজিক কাজ হচ্ছে সেটাই প্রতিষ্ঠান। কিন্তু সবসময় প্রতিষ্ঠান বলতে গেলে বা সম্পর্ক বলতে গেলে ওই তিনটে পয়েন্ট মেনটেন করবে, যেটা আমি বলে দিচ্ছি, যে প্রকৃতি এবং মানুষের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলস্বরূপ ঐতিহাসিক বিবর্তনের পথে হেঁটে যে নিয়মটা পাচ্ছি সেই নিয়ম অনুসরণ করবে, এবং নৈবর্তিক কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে সেটা নির্ভর করবে না। সেই রকম কাজ যেখানে হবে সেটাকে বলছে সামাজিক প্রতিষ্ঠান। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ কি হতে পারে? বাজার হতে পারে, স্কুল হতে পারে, হাসপাতাল হতে পারে, এইগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, তাই না? এই সমস্ত জায়গাগুলোতে সামাজিক কাজ হয় এবং এই জায়গাগুলোর নাম হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে আজকে তোমাদের আসলে প্রথম চ্যাপ্টারটা অর্থনীতির সংজ্ঞা এবং বিষয়বস্তু এখানে শেষ হবে।